হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমরা এসএসসি সিজিএল এক্সামের 2025-এর 12 সেপ্টেম্বরের যে শিফটের টায়ার 1 কোয়েশ্চেনটা ছিল, তো সেইটা আমরা সলভ করছিলাম। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 15 অবধি সলভ করেছি। তোমরা আমার পার্ট 1 পার্ট 2 ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারো। তো আজকে হলো ফাইনাল পার্ট, যেখানে আমি কোয়েশ্চেন পেপারটা শেষ করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 16 দেখে নিই কি আছে। ফার্স্টে রয়েছে হোমোনিম। হোমোনিম কি বলছে? দ্য বিশপ কন্ডেমড দ্য অ্যাক্ট অ্যাজ সিমনি সাইটিং ক্যানোনিক্যাল ল। আচ্ছা, হোমোনিম মানে আমরা জানি যে শব্দের উচ্চারণ, দুটো শব্দের উচ্চারণ, বানান সবকিছু সেম হবে, কিন্তু মানেগুলো আলাদা হবে। ঠিক আছে, তো এখানে কি রয়েছে? দ্য বিশপ কন্ডেমড দ্য অ্যাক্ট অ্যাজ সিমনি। সিমনি কাকে বলে? সিমনি হলো যখন কোনো ঘুষের বিনিময়ে কোনো ধর্মীয় বা যাজকীয় পদ কিনে নেওয়া বা তার একটা তছরূপের একটা কাজ করা হয়, তো তাকে বলা হয় হলো সিমনি সাইটিং ক্যানোনিক্যাল ল। তো বিশপ কি করছেন, যে পোপ বা বিশপ যিনি হয় চার্চের, তো তিনি ব্যাপারটা কন্ডেম করছে, মানে খুব মানে ঘৃণা ভরে ব্যাপারটাকে উনি প্রত্যাখ্যান করছেন। কি না, একটা সিমনি, যে কাজটা হয়েছে সেটাকে উনি সিমনি বলছে, মানে ঘুষ নিয়ে যেটা পদমর্যাদা কেনা, ধর্মীয় পদমর্যাদা কেনা, এই ঘটনাটাকে উনি ভীষণভাবে মানে প্রত্যাখ্যান করছেন, সাইটিং ক্যানোনিক্যাল ল। কি বলে? যে ল রয়েছে তোমার খ্রিস্টান ধর্মমত অনুযায়ী, সেই লগুলোকে বলে উনি এই ব্যাপারটাকে উনি প্রত্যাখ্যান করছেন। তো আমাদেরকে এখানে হলো সিমনির হোমোনিম খুঁজতে হবে, কারণ সিমনি আমাদের আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। তো চলো আমরা এবার অপশনগুলো দেখে নিই। নাম্বার এ, দ্য প্রিচার ওয়াজ অ্যাকিউজড অফ সিমনি ফর চার্জিং ফর ব্লেসিংস। তো এইখানে কি বলছে? যে প্রিচার, অবশ্যই এটা চার্চের সঙ্গে রিলেটেড প্রিচার, তো তিনি কি করছে? তিনি অ্যাকিউজ, তাকে দোষারোপ করা হয়েছে এই সিমনির জন্যই, ফর চার্জিং ফর ব্লেসিংস, মানে ঘুষের বিনিময়ে কোনো কিছু ব্লেসিংস বা আশীর্বাদ দেওয়া, তাকে বলছে হলো এখানে সিমনি। তো ব্যাপারটা খানিকটা একই, তো এই অপশনটা হবে না। দ্য কোর্ট ইকুয়েটেড ইন্ডালজেন্স সেলিং উইথ সিমনি। এখানে হলো কোর্ট কি করছে? যে সেলিং উইথ সিমনি, সেখানেও সে সিমনির ব্যাপারই আসছে, যেখানে ঘুষের বিনিময়ে কোনো কাজ হচ্ছে। কোর্টে গিয়ে কোর্ট কি আছে? ইন্ডালজেন্স, কোর্টও এই ব্যাপারের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নাম্বার সিতে রয়েছে দ্য অ্যালকেমিস্ট ফেইলড টু এক্সপ্লেইন দ্য সিমনি ইন হিজ ফর্মুলাস। এই অ্যালকেমিস্ট, যেখানে অ্যালকেমিস্টের সঙ্গে রিলেটেড যে সিমনি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে হলো কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। আর হচ্ছে আবার অ্যালকেমিস্ট, যারা ধরো নানা রকম মিশ্রণ দিয়ে পদার্থ তৈরি করে, তো তাদের মধ্যে কি হয়? তোমরা যদি ম্যাকবেথ পড়ে থাকো, তাহলে সেখানে তোমরা উইচ ক্রাফট দেখতে পাবে। তো সেইখানে উইচ ক্রাফটের মাধ্যমে দেখা যাবে যে একটা স্পিরিচুয়াল যে একটা ট্রান্সফরমেশন। ঠিক আছে, কেউ উন্নতি চায়, কেউ অবনতি চায়। ঠিক আছে, তো সেই যে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, তো এই অ্যালকেমিস্ট কি করছে? সেইটা এক্সপ্লেন করতে, তার যে ফর্মুলা, তার যে সিমনি, যে ফর্মুলা, যে মিশ্রণের যে ফর্মুলা, সেইটা এক্সপ্লেন করতে উনি ব্যর্থ হচ্ছে। এখানে সিমনি মানেটা কিন্তু খানিকটা আলাদা, যেটা হলো ঘুষের বিনিময়ে যে পদমর্যাদা কেনার যে সিমনি মানে, তার থেকে কিন্তু খানিকটা আলাদা। লাস্ট কি আছে দেখে নিই। সিমনি ওয়াজ র্যাম্প্যান্ট ইন মিডিয়াবেল এক্লেসিয়াস্টিক্যাল কোর্টস। এক্লেসিয়াস্টিক্যাল মানে সেই ধর্মীয় ব্যাপারের কথাই বলছে, যে মিডিয়াবেল মধ্যযুগের যে কোর্ট ছিল, সেখানে এই সিমনি ব্যাপারটা খুবই মানে ইউজুয়াল ছিল, স্বাভাবিক ছিল, র্যাম্প্যান্ট মানে প্রায়শই হয়ে থাকতো। তাহলে আমরা কি জানি? হোমোনিম, যে শব্দের উচ্চারণ, বানান সবই সেম হবে, কিন্তু মানে আলাদা হবে। তাহলে আমরা এখানে মানে আলাদা কোন সেন্টেন্সে পাচ্ছি? এখানে আমরা অপশন সিতে মানে আলাদা পাচ্ছি, কারণ দ্য অ্যালকেমিস্ট ইজ টকিং অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল এলিভেশন বা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। তাহলে এই সিমনিটা হয়ে যাবে কিন্তু এই সিমনির থেকে আলাদা, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার। নাম্বার 17 রয়েছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে হলো যেটা এখানে প্যারাজাম্বল যেটাকে বলে, তো সেই এটা হলো সেই জিনিস। কি আছে? The blueprint is finalized after the approval from stakeholders. First, a basic framework is proposed, then revisions are made after discussion. Finally, execution begins as per plan. এখানে হলো প্যারাজাম্বল, মানে তোমাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে, এলোমেলো করে দেওয়া আছে তারপর কোন ঘটনাটা হচ্ছে। তাহলে এখানে একটা এইটা খুবই সোজা, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যখন কোনো বিষয় শুরু হবে, তখন সেটা অবশ্যই ফার্স্ট দিয়ে শুরু হবে, আর যেটা শেষ হবে
একদম ফাইনালি থাকবে, তাহলে সেখানে ফাইনালি থাকবে। তাহলে এখানে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি, তাহলে ফার্স্ট দিয়ে অবশ্যই আমার সেন্টেন্স শুরু হবে, শেষ হবে না। আর ফাইনালি দিয়ে আমার সেন্টেন্স কী হবে, শেষ হবে। তাহলে আমরা ফার্স্ট আর লাস্ট সেন্টেন্স পেয়ে গেছি। তাহলে কি হবে, বি আর ডি কে লাস্টে থাকতে হবে, তাহলে বাকি দুটো অপশন কাটা হয়ে যাবে। এই সমস্ত ধরনের কোয়েশ্চেন যখন সলভ করবো তখন আমরা কিন্তু অপশনকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করে কিন্তু আমরা কোয়েশ্চেন সলভের দিকে এগোবো। আদারওয়াইজ যদি এর থেকেও বড় বড় লাইন থাকে তত যদি পড়তে যাই তাহলে কিন্তু অবশ্যই পড়তে হবে, কিন্তু যদি বেশি সময় দিই তাহলে কিন্তু অনেকটাই বাকি কোয়েশ্চেন সলভ করার সময় থাকবে না। তাহলে এখানে কি বলছে, তাহলে ফার্স্টকে পেয়ে গেছি, ফাইনালিকে পেয়ে গেছি, তাহলে বি আর ডি আমার বি ফার্স্টে থাকবে, ডি লাস্টে থাকবে, দেখতে পাচ্ছি। এইবার আমরা বাকি দুটো যে সেন্টেন্স আছে সেগুলো অ্যানালাইজ করবো। ঠিক আছে, দেন রিভিশনস আর মেড আফটার ডিসকাশন। আর কি আছে, দ্য ব্লু প্রিন্ট ইজ ফাইনালাইজড আফটার অ্যাপ্রুভাল ফ্রম স্টেক হোল্ডার্স। তাহলে ফার্স্টে আসছে ফ্রেমওয়ার্ক, কোনো জিনিসের ফ্রেমওয়ার্ক বা প্ল্যান আগে বানানো হয়, তো সেইটা প্রপোজ করা হয়েছে। দেন রিভিশনস আর মেড আফটার ডিসকাশন, অবশ্যই কোনো ফ্রেমওয়ার্ক বানানো হয়ে গেলে বা তারপর তো তার রিভিশন তো প্রয়োজন, জিনিসটা ঠিক হলো কি ভুল হলো নানা রকম চর্চা বা ডিসকাশনের মাধ্যমে সেটা করা হয়। তাহলে বি এর পর কিন্তু সি আসলো, ঠিক আছে। তারপর কি আছে, ডি রয়েছে ফাইনালি, তাহলে মাঝখানে কে ঢুকবে, মাঝখানে এ ঢুকবে। তারপর কি আসছে, দ্য ব্লু প্রিন্ট ইজ ফাইনালাইজড আফটার অ্যাপ্রুভাল ফ্রম স্টেক হোল্ডার্স। তো ফাইনালি যখন আমি কোনো জিনিসটা এক্সিকিউশন করব বা জিনিসটা কার্যকরী করার চেষ্টা করব, তো আমার সেখানে কি করতে হবে, সেখানে আগে ব্লু প্রিন্টের আমার অ্যাপ্রুভাল দরকার, যারা কাজটা করেছে তার অ্যাপ্রুভাল দরকার। তাহলে এখানে বি সি এ ডি হয়ে যাবে আমার ফাইনাল আনসার। বুঝতে পেরেছ? নেক্সট আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। চলো কোয়েশ্চেন নাম্বার 18 দেখে নিই। ন্যারেশন রয়েছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ন্যারেশনের মধ্যে আমাদের ইনভার্টেড কমা মিসিং, তার মানে আমাকে বুঝে নিতে হবে ইনভার্টেড কমা যেহেতু নেই, তার মানে এইটা কোন বয়, এই কোন ধরনের সেন্টেন্স, এটা হলো ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। আর তোমাকে কি করতে হবে, কোয়েশ্চেনগুলো দেখো, কোয়েশ্চেনের মধ্যে সব ইনভার্টেড কমা দেওয়া রয়েছে, তার মানে তোমাকে ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে আনতে হবে। কি বলছে, দ্য ডিপ্লোম্যাট সেড দ্যাট অনলি আফটার দ্য সিজ ফায়ার উড নেগোসিয়েশনস বিগিন। ডিপ্লোম্যাটরাও কি বলছে যে আগুন নেওয়ার পরেই আমরা যত রকমের নেগোসিয়েশন আছে বা আপোষ আছে সেগুলো আমরা তখনই শুরু করব। আচ্ছা, এবার সেন্টেন্সের মধ্যে দেখো, যেহেতু এটা কি রয়েছে, এটা ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, ইনডাইরেক্ট স্পিচে তাহলে কি হয়, ইনডাইরেক্টটা আমরা জানি এই যে সেন্টেন্সের পর যদি সেড থাকে সেটা যদি পাস্ট টেন্স, সেটা তো অবশ্যই পাস্ট টেন্সে আছে, তাহলে আমার সেন্টেন্সের যে ভেতরের পোর্শন রয়েছে তার যে ভার্ব রয়েছে সেটা যদি প্রেজেন্টে থাকে তবে আমার পাস্ট হয়ে যাবে, আর যদি পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে উড রয়েছে, কি রয়েছে, দ্য অনলি আফটার দ্য সিজফায়ার উড নেগোসিয়েশনস বিগিন, তাহলে আগুন নেওয়ার পরেই আমাদের নেগোসিয়েশন শুরু হবে। তাহলে এখানে উড রয়েছে, তাহলে আমার কি হবে, যে যদি আমি সেটাকে ডাইরেক্ট স্পিচে করি তাহলে এই যে পাস্ট টেন্সটা রয়েছে এটাকে আমাকে প্রেজেন্টে আনতে হবে, তাই তো। কারণ এখানে যখন আমার ইনভার্টেড কমা পড়ছে তখন কিন্তু এটা পাস্ট থাকবে না, এটা কিন্তু প্রেজেন্টে থাকবে, যেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট করে দিই, যেহেতু সেট ব্যবহার করি তার জন্য আমরা পাস্ট করে দিই। ঠিক আছে, তাহলে এখানে গেলে সিজ ফায়ার উড নেগোসিয়েশনস বিগিন, তাহলে এই উড যেটা রয়েছে উডটাকে কি করতে হবে, প্রেজেন্টে করলে কি আসবে, সেটা আসবে হলো উইল। ঠিক আছে, তাহলে উইল কিন্তু বেসিক্যালি তোমার ফিউচার টেন্সের মধ্যে পড়ে, কিন্তু এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে উডটা কি থেকে আসে, উইল থেকে আসে, তাই তো, উইলের পাস্ট টেন্স হয়েছে উড। আচ্ছা, তাহলে এখানে আমাকে দেখতে হবে যে উইল কোন অপশানে আছে। আচ্ছা, নাম্বার এতে রয়েছে নেগোসিয়েশনস বিগিন অনলি আফটার দ্য সিজ ফায়ার। তো এখানে তুমি দেখো, এখানে তোমার উইল কিন্তু নেই, তোমার কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড রাখতে হবে তোমার ডাইরেক্ট স্পিচ করার জন্য, একটাও যদি মিসিং যায় তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তো এখানে দেখো উড বা উইল কোনোটাই নেই, তাহলে এটা বাদ চলে যাবে, এটা হবে না। নেক্সট রয়েছে অনলি আফটার দ্য সিজ ফায়ার নেগোসিয়েশনস উড বিগিন, নেগোসিয়েশনস উড তো হবে না, আমার এখানে উইল চাই, তাহলে এখানে তো এটা হবে না, এটাও কাটা। তারপর কি আছে, অনলি আফটার দ্য সিজ ফায়ার উইল নেগোসিয়েশনস বিগিন, সেট দ্য ডিপ্লোম্যাট, এখানে আমি যাতে জায়গা বেশি নষ্ট না হয় তার জন্য আমি ডিপ্লোম্যাট কথাটা লিখিনি, একই থাকবে, সেট দ্য ডিপ্লোম্যাট। তাহলে এখানে আমরা পেয়ে গেছি উইল, তাহলে এইটাই হবে আমাদের কারেক্ট আনসার, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার।
ডিটা তাও আমরা দেখে নিই, নেগোসিয়েশনস উড বিগিন ওয়ান্স দ্য সিজফায়ার ইজ অ্যানাউন্সড। এখানেও উড আছে, তো উড আমাদের তো চলবে না, আমরা কি করব, আমরা উইলটাকে উড করব, তাই তো। তাহলে এখানে আমার উইল চাই, তাহলে এইটা হয়ে যাবে আমার কারেক্ট আনসার। নাম্বার 19, এইটাই আমাদের আজকে কোয়েশ্চেন পেপারের শেষ কোয়েশ্চেন। এটাও কিন্তু প্যারাজাম্বেল, ঠিক আছে। দেখো এই প্যারাজাম্বেলটাও কিন্তু সেন্টেন্সগুলোর আকার বেশ বড় বড়। এবার আমার যেহেতু জায়গা কম, তার জন্য আমি একটু ছোটো ছোটো করেই লিখেছি। তো তোমাদের যদি দেখতে কোনো কারণে অসুবিধা, তোমরা অবশ্যই মানে ভিডিওটাকে জুম করে নিও, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। A central tenet of this approach is the concept of a class which acts as a blueprint for creating object. Object-oriented programming is a paradigm based on the concept of objects which can contain data and code. This allows a programmer to specify the structure and behavior of an object-oriented program. The key advantage of this approach is that it models real world entities, making complex systems easier to manage and debug. তাহলে এখানে আমাদের যেটা দরকার, এখানে হলো আমরা নাউন খুঁজবো। সেন্টেন্সের মধ্যে আমরা দেখব কোথাও কোনো সেন্টেন্স নাউন দিয়ে শুরু হচ্ছে কিনা। যেমন এখানে আমরা যদি দেখি ভালো করে, তাহলে এখানে আমাদের একটা নাউন আমরা কিন্তু পাচ্ছি, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ আ প্যারাডিগাম বেসড অন দ্য কনসেপ্ট অফ অবজেক্টস হুইচ ক্যান কন্টেইন ডেটা অ্যান্ড কোড। তাহলে এখানে আমাদের কী বিষয়ে কথা বলা হচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিষয়ে কথা বলা হচ্ছে, তাহলে যেটা হচ্ছে নাউন। তাহলে এইটাকে আমরা অবশ্যই ফার্স্ট সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি, কারণ এখানে এই প্রোগ্রামিংটার ব্যাপারে কথা বলা হচ্ছে। এইবার আমরা যদি বিকে ধরে চলি, তাহলে বিকে ধরে আমরা ফার্স্টে কি করব, এত তো লেখা পড়ে আমাদের তো বোঝার তো দরকার নেই। আমরা কি দেখবো, অপশানগুলো দেখব যে বি দিয়ে কটা আমার অপশান স্টার্ট হচ্ছে। বি দিয়ে দেখো এখানে বি দিয়ে একটা আরম্ভ হচ্ছে, এটা ডি, এটা সি, এটা এ। তাহলে বি দিয়ে যখন আরম্ভ হচ্ছে, তাহলে এইটাই হবে আমার কারেক্ট আনসার। তাহলে বি এ সি ডি এইভাবে আমরা যদি ধরে দেখি, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ আ প্যারাডিগাম বেসড অন কনসেপ্ট অফ অবজেক্টস হুইচ ক্যান কন্টেইন ডেটা অ্যান্ড কোড। তাহলে এই প্রোগ্রামিংয়ে কি আছে, ডেটা আর কোড দিয়ে প্রোগ্রামিংটা বানানো হচ্ছে, যেটা কনসেপ্টটাই হলো আমাদের অবজেক্ট। তাহলে তারপর কি আসছে, এ A central tenet of this approach is the concept of class, which acts as a blueprint of creating object. তাহলে এখানে কোন বিষয়ে কথা বলা হচ্ছে, কনসেপ্ট কি মেন ক্লাস, তাহলে সেটাই কি হচ্ছে ব্লুপ্রিন্ট, অ্যাক্টস অ্যাজ আ ব্লুপ্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট। এই ক্লাসের কনসেপ্টটা যে রয়েছে তার উপর তৈরি করার, এটাই হলো মেন আমাদের উদ্দেশ্য। তারপর হচ্ছে সি, দিস অ্যালাউস আ প্রোগ্রামার টু স্পেসিফাই দ্য স্ট্রাকচার অ্যান্ড বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তাহলে ফার্স্টে আমরা যখন ক্লাসটা যখন আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছি, তারপরেই আমরা জিনিসটা স্ট্রাকচার বানাতে আমাদের সুবিধা হবে। তাহলে তারপরে আসছে সি, দেন আসবে লাস্ট ডি। দ্য কি অ্যাডভান্টেজ অফ দিস অ্যাপ্রোচ ইজ দ্যাট ইট মডেলস রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস। এটা কি হচ্ছে, আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফ আছে তার সঙ্গে রিলেট করা যাচ্ছে, মেকিং কমপ্লেক্স সিস্টেম ইজিয়ার টু ম্যানেজ অ্যান্ড ডিবাগ। তাহলে এই কমপ্লেক্স সিস্টেমকে আরও সহজ পদ্ধতিতে যাতে ম্যানেজ করা যায়, সেইভাবে কিন্তু চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে এই নাউনটাকে ধরে আমরা কিন্তু সহজেই কিন্তু প্যারাজাম্বলটা কমপ্লিট করে নিলাম। এটা কিন্তু দেখতে বড় হলেও করতে কিন্তু সোজা ছিল। তাহলে BACD হবে আমাদের কারেক্ট আনসার। তো যদি তোমাদের আমার এই সেশন ভালো লেগে থাকে, অবশ্যই সেশনটাকে লাইক করো, ফলো করো আমার চ্যানেলটাকে এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। সো থ্যাংক ইউ ফর টুডে।